নমস্কার বন্ধুরা, কম্পিটিটিভের দুনিয়ায় আপনাদের প্রত্যেকে স্বাগত এবং আপনাদের সাথে আছি আমি পরণদীপ। আর আমরা ইন্ডিয়ান পলিটি আলোচনা করছিলাম লুসেন্ট জিকে থেকে। এটা লোকসভার থার্ড লেকচার। এরপরে মাত্র আর একটি লেকচারের মাধ্যমে আমরা লোকসভা সম্পূর্ণ কভার করব এবং তাহলে আমাদের এই যে লোকসভা এবং রাজ্যসভা অর্থাৎ এই যে দ্য পার্লামেন্ট অফ ইন্ডিয়া এটা টোটালি ক্লিয়ার হবে, কেননা এর আগে আমি প্রেসিডেন্ট সম্পর্কে আলোচনা করে দিয়েছি ডিটেলসে। তো এইভাবে আমরা ধীরে ধীরে এগিয়ে যাবো এবং তারপরে আমরা সুপ্রিম কোর্ট হাইকোর্ট সম্পর্কে জানবো। তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। তার পূর্বে ছোট্ট রিকোয়েস্ট, ভিডিওটা সম্পূর্ণ দেখুন এবং ভিডিওর লাভ সম্পূর্ণ ওঠান। আর তার আগে এগিয়ে চলো 2.0 চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই চ্যানেলে জেনারেল সায়েন্সের সমস্ত রকমের লেকচার পাবেন এবং চ্যানেলের লিঙ্ক আমি আর ডেসক্রিপশন বক্স দিয়ে দেবো। চলুন শুরু করা যাক। প্রথমেই আমরা তিনটে ইম্পর্ট্যান্ট পদ নিয়ে আলোচনা করব। এই যে লোকসভা নিয়ে আমরা আলোচনা করছি, লোকসভার সবচেয়ে গুরুত্বপূর্ণ পদ হলো কি? সবচেয়ে গুরুত্বপূর্ণ পদ হলো স্পিকার। এই স্পিকারই সমগ্র লোকসভার কার্যকলাপকে কন্ট্রোল করে। এরপরে আছে প্রোটেম স্পিকার বা প্রোটেম অধ্যক্ষ, আর আছে ডেপুটি স্পিকার বা ডেপুটি অধ্যক্ষ বা উপ অধ্যক্ষ। তো তার মধ্যে আমরা প্রথমে স্পিকার সম্পর্কে আলোচনা করব। তো আমাদের কনস্টিটিউশনের আর্টিকেল 93-তে স্পিকার সম্পর্কে বলা রয়েছে এবং স্পিকারের নিযুক্তির কথা বলা রয়েছে। তো এই যে স্পিকার, এই স্পিকার কোথা থেকে নির্বাচিত হন? দেখুন, একটি লোকসভায় অ্যাকচুয়ালি পার্লামেন্ট লোকসভা, রাজ্যসভা এবং প্রেসিডেন্ট নিয়ে গঠিত। তার মধ্যে লোকসভায় টোটাল 552 জনের বেশি মেম্বার থাকতে পারে না। তার মধ্যে দুজন ইলেক্টেড নয়, প্রেসিডেন্টের দ্বারা নির্বাচিত হন। আর 550 জন বিভিন্ন ইউনিয়ন টেরিটরি এবং স্টেট থেকে হয়। এখানে বলি, এই যে 550 জনের মধ্যে এবং 552 জনের মধ্যে টোটাল কিন্তু বর্তমানে 545 জন রয়েছেন। কেন? তার কারণ হচ্ছে ইউনিয়ন টেরিটরি থেকে 7 জন টোটাল কম রয়েছেন। তো সেগুলো আমরা এর আগের লেকচারে আলোচনা করেছি, লোকসভার লেকচারে আলোচনা করেছি। তো এই 545 জন মেম্বারের মধ্যে থেকে লোকসভা স্পিকার নির্বাচিত করা হয়। তো এই 545 জন মেম্বারের মধ্যে থেকে যে দল মেজরিটি নিয়ে জিতে যায়, ধরুন বিজেপি এবং কংগ্রেস দুটো পার্টি রয়েছে, তো লোকসভায় বিজেপির বেশি এমপি রয়েছে, তাহলে বিজেপির মধ্য থেকে একজন সিনিয়র এমপি অথবা লোকসভার ভোট হবে যে এই এমপিদের মধ্যে কে স্পিকার হওয়ার জন্য যোগ্য। সেই ভোটে যে জিতবে, যে এমপি জিতে যাবে, সেই এমপি কিন্তু স্পিকার হবে। অর্থাৎ স্পিকার হতে গেলে প্রথমে লোকসভার ভোটে জিততে হবে, অর্থাৎ এমপি হতে হবে, তারপরে তাদের মধ্যে ভোট হবে যে ইনি স্পিকার হওয়ার যোগ্য, তাকেই কিন্তু স্পিকার তৈরি করা হয়। তো এই হচ্ছে স্পিকার। স্পিকার লোকসভা থেকেই সিলেক্ট হন আর তার নির্বাচনের তারিখ রাষ্ট্রপতি স্থির করে দেন। আর লোকসভার মেয়াদ শেষ হওয়া পর্যন্ত এই স্পিকার তার পদে থাকেন। আর লোকসভা ভেঙে গেলেও নতুন লোকসভা গঠিত হওয়া না পর্যন্ত এই স্পিকারই তার দায়িত্ব পালন করেন এবং লোকসভার প্রত্যেকটা কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করেন। আর এই স্পিকারই হলো মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট অফ লোকসভা বা মোস্ট ইম্পর্ট্যান্ট পদ অফ লোকসভা। অ্যাকচুয়ালি আমি বাংলায় বলে দিলাম, সবচেয়ে গুরুত্বপূর্ণ পদ হচ্ছে লোকসভার এই স্পিকার। আর সংসদীয় কার্যাবলী অর্থাৎ পার্লামেন্টারি সিস্টেমে এই যে স্পিকার দ্বৈত দায়িত্ব পালন করে, যার মধ্যে একটি কি অ্যাজ এ প্রিসাইডিং অফিসার আর সেক্রেটারিয়েট হেড হিসেবে। তো তিনি যে কোনো অধিবেশনে, লোকসভার যে কোনো অধিবেশনে সভাপতিত্ব করেন প্রিসাইডিং অফিসার হিসেবে, এবং তিনি লোকসভার দপ্তরের শীর্ষে বসে থেকে সেই দপ্তরটাকেও কন্ট্রোল করেন, অর্থাৎ সেক্রেটারিয়েট হেড হলেন এই স্পিকার। লোকসভা ভেঙে যাওয়ার পর তিনি এই যে দপ্তরের শীর্ষে বসে থাকেন, এই শীর্ষাধিকারী হিসেবেই কিন্তু পদে আসীন থাকতে পারেন। কিন্তু যখন পরবর্তী লোকসভা গঠিত হয়ে যায় তখন পরবর্তী স্পিকার গঠিত হয়, তো সেই জন্য তখন কিন্তু তার পাওয়ারটা থাকে না। তো এই হচ্ছে টোটাল স্পিকার সম্পর্কে ছোট্ট ধারণা। এরপর আমরা আলোচনা করব স্পিকারের অপসারণ সম্পর্কে। স্পিকারের অপসারণ কীভাবে করা হয়? দেখুন, লোকসভায় প্রস্তাব এনে নোটিশ দিয়ে স্পিকারের অপসারণ করা যায়, কিন্তু এখানে একটা কন্ডিশন রয়েছে। ধরুন একজন স্পিকারকে অপসারিত করা হবে, কিন্তু তার আগে, তার 14 দিন আগে সেই স্পিকারকে কিন্তু লিখিত বিজ্ঞপ্তি বা লিখিত নোটিশ দিতে হবে। আর স্পিকারের এই অপসারণ, এই টাইপের কোনো রকম প্রস্তাব আলোচনার সময় স্পিকার উপস্থিত থাকলেও তিনি কিন্তু কোনো রকম সভাপতিত্ব করতে পারবেন না। অর্থাৎ স্পিকারের কাজ কি? লোকসভাটাকে কন্ট্রোল করা, নিয়ন্ত্রণ করা, সভাপতিত্ব করা লোকসভার, কিন্তু তার এই যে যখন রিমুভাল প্রসেস হবে তখন কিন্তু তিনি আর সভাপতিত্ব করতে পারবেন না। আর এই সময় তিনি সাধারণভাবে ভোট দিতে পারলেও ডেডলক অবস্থায় ভোট দিতে পারবেন না, এটা মনে রাখবেন।
লোকসভার এই যে স্পিকার, তার স্যালারি কোথা থেকে আসে? লোকসভা স্পিকারের স্যালারি আসে কনসলিডেট ফান্ড অফ ইন্ডিয়া থেকে। বেশিরভাগ বড় বড় অফিসিয়ালদের স্যালারি কিন্তু এই কনসলিডেট ফান্ড অফ ইন্ডিয়া থেকে আসে। যেমন ধরুন প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার, ভাইস প্রেসিডেন্ট অ্যাকচুয়ালি কোনো স্যালারি নেই, তিনি রাজ্যসভার চেয়ারপারসন হিসেবে স্যালারি ভোগ করেন। তো এগুলো প্রত্যেকটাই কিন্তু কনসলিডেট ফান্ড অফ ইন্ডিয়া থেকে আসে। এছাড়াও অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া, তাছাড়া কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল সিএজি, এগুলো কিন্তু এই কনসলিডেট ফান্ড অফ ইন্ডিয়া থেকেই আসে বা একত্রিত তহবিল থেকে মেটানো হয়। আর এই যে স্পিকার, তার মেয়াদ উত্তীর্ণ হওয়ার আগে নিজে থেকেও পদত্যাগ করতে পারেন, কিন্তু লোকসভার সদস্যপদ ত্যাগ করে অথবা উপ অধ্যক্ষ অর্থাৎ ডেপুটি স্পিকারের কাছে পদত্যাগপত্র প্রেরণ করে। এখানে মনে রাখবেন স্পিকার সবসময় রুলিং পার্টির হয় আর ডেপুটি স্পিকার হয় অপোজিশনের। কিন্তু বর্তমানে আমাদের যে লোকসভা, এই লোকসভায় কিন্তু কোনো রকম অপোজিশন নেই। কেন নেই সেটা আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাবেন। এর আগে আমি বহুবার আলোচনা করেছি কারেন্ট অ্যাফেয়ার্সের সময় এবং পলিটি আলোচনা করার সময়। এরপরে আমরা দেখব ক্ষমতা ও কার্যাবলী, পাওয়ার। তো প্রথমেই আমরা আলোচনা করেছি যে এই যে স্পিকার, তিনি লোকসভার সভাপতিত্ব করেন এবং লোকসভার দপ্তরের শীর্ষে বসে থাকেন, অর্থাৎ তিনি পার্লামেন্টের কক্ষে শৃঙ্খলা, সৌজন্য, তারপর শান্তি, এগুলো কিন্তু বজায় রাখেন। এটাই তার সবচেয়ে বড় পাওয়ার। এছাড়াও তিনি কিন্তু কোরামপূর্ণ না হলে তিনি তার অধিবেশন মুলতবি করতে পারেন। এবার বলি কোরাম কী। কোরাম কিন্তু এসএসসি, রেলওয়ে যে কোনো পরীক্ষায় কিন্তু প্রতি বছরই আসে। প্রতিটা সেটে নয়, একটা এক্সামের 3 থেকে 4টি সেটে কিন্তু দেখা যায়। এই যে সিলেকশন পোস্টের এক্সাম হয়ে গেল, এখানেও কিন্তু কোরাম থেকে কোশ্চেন করেছিল। তো কোরাম কি? ধরুন একটা লোকসভায় 50 জন মেম্বার রয়েছে, সেখানে 50 জনের 1/10 ভাগ অর্থাৎ মাত্র 5 জন যদি উপস্থিত না থাকেন, তাহলে কিন্তু সেই লোকসভার কোনো রকম কাজ সম্পন্ন করা যাবে না। শুধুমাত্র লোকসভার ক্ষেত্রে নয়, এটা রাজ্যসভার ক্ষেত্রেও কিন্তু একই রকম নিয়ম। তো এই 1/10 ভাগকে কিন্তু বলা হয় কোরাম, অর্থাৎ যে নির্দিষ্ট সংখ্যক মেম্বার উপস্থিত না থাকলে যে কোনো কক্ষ, লোকসভা হতে পারে, রাজ্যসভা হতে পারে, তার কার্য সম্পাদন করা যাবে না, সেটাই হচ্ছে কোরাম। এখানে মনে রাখবেন স্পিকার কিন্তু সিক্রেট মিটিং ডাকতে পারে। তার আগে একটু বলে দিই কাস্টিং ভোটের ব্যাপারটা বলে দিই। তো কাস্টিং ভোট বলতে কি, ধরুন লোকসভায় টোটাল স্পিকারকে বাদ দিয়ে 100 জন মেম্বার রয়েছে। যে কোনো একটা বিলের ব্যাপারে কথা উঠেছে বা যে কোনো একটা ইম্পর্ট্যান্ট ব্যাপারে ভোট হচ্ছে, সেখানে একটা দিকে 50 জন টোটাল ভোট দিল, আরেকটা দিকে 50 জন ভোট দিল। তখন তো কোনো রকম ডিসাইড করতে পারছে না স্পিকার যে কীভাবে কী করবে। তখন ডিসিশন নেওয়ার জন্য স্পিকারের যেটা মনে হবে কাস্টিং ভোট সেই দিকে দেবে। স্পিকার যদি অন্যদিকে ভোট দেয় তাহলে সেই দিকটাই জিতে যাবে। তো এই হচ্ছে কাস্টিং ভোটের ব্যাপার। তো ডেডলক অবস্থায় স্পিকার কিন্তু কাস্টিং ভোট দিতে পারেন, আর তিনি সাধারণভাবে ভোট না দিলেও এই কাস্টিং ভোট দিতে পারেন। আর কোনো বিল অর্থ বিল কিনা স্পিকারের সিদ্ধান্তই চূড়ান্ত হয়। কে ডিসাইড করেন কোনো বিল অর্থ বিল কিনা, ফিনান্স বিল কিনা, সেগুলো কিন্তু স্পিকারই ডিসাইড করেন এবং তিনি কক্ষের গোপন অধিবেশনের অনুমতি দেন। সিক্রেট মিটিংয়ের যখন কোনো গুরুত্বপূর্ণ ম্যাটার চলছে, এমার্জেন্সির সময় উপস্থিত হয়, তখন কিন্তু স্পিকারই গোপন অধিবেশনের অনুমতি দেন। আর তিনি যৌথ অধিবেশনে সভাপতিত্ব করেন। যৌথ অধিবেশন কি? জয়েন্ট সিটিং কি? জয়েন্ট সিটিং হলো ধরুন রাজ্যসভা এবং লোকসভায় একটি বিল নিয়ে কনফ্লিক্ট হচ্ছে, যেখানে রাজ্যসভা এবং লোকসভা নিজেদের মতামতে আসতে পারছে না ঠিকভাবে, তখন এই স্পিকার রাজ্যসভা এবং লোকসভার সমস্ত মেম্বারদের নিয়ে একত্রে একটি মিটিং অ্যারেঞ্জ করে এবং সেখানে এই স্পিকারই প্রেসিডেন্ট হিসেবে বা চেয়ারপারসন হিসেবে কাজ করে। তো এটাই হচ্ছে যৌথ অধিবেশন, সেখানে কিন্তু এই স্পিকারই সভাপতিত্ব করেন। আর দলত্যাগ নিবারণী আইনের আওতায়, অর্থাৎ 1985 সালে রাজীব গান্ধীর আমলে যে অ্যান্টি ডিফেকশন ল জারি করা হয়েছিল 10th শিডিউলের আন্ডারে, তো সেই অ্যান্টি ডিফেকশন লয়ের মাধ্যমে কোনো মেম্বারকে বাদ দেওয়া হবে কি না, তাকে তার এমপি পদ থেকে বহিষ্কার করা হবে কিনা, সেটাও কিন্তু স্পিকারই ঠিক করেন। আর এছাড়াও স্পিকার বিজনেস অ্যাডভাইজারি কমিটি, রুলস কমিটি, জেনারেল পারপোজ কমিটি, এগুলোর চেয়ারম্যানদের নিযুক্ত করেন। অ্যাকচুয়ালি এইগুলোর এই যে বললাম এখানে লেখা রয়েছে যেগুলো বিজনেস অ্যাডভাইজারি কমিটি, রুলস কমিটি, জেনারেল পারপোজ কমিটি, এখানকার কিন্তু নিজেই তিনি চেয়ারম্যান, এবং অন্যান্য ক্ষেত্রে তিনি যদি চেয়ারম্যান নাও থাকেন, অন্যান্য যে পার্লামেন্টারি কমিটিগুলো আছে সেখানকার চেয়ারম্যানদের এই স্পিকারে নিযুক্ত করেন। নেক্সট দেখবো আমরা প্রোটেম স্পিকার। প্রোটেম স্পিকার সম্পর্কে তেমন কিছু বলা নেই। প্রোটেম স্পিকার কী জিনিস? সাধারণ নির্বাচনের শেষে, ধরুন 2019 সাধারণ নির্বাচন শেষ হলো,
সেটা যখন শেষ হচ্ছে এবং নতুন লোকসভা যখন গঠিত হয়নি, ততদিন পর্যন্ত এই লোকসভার সমস্ত কাজকর্ম কন্ট্রোল করার জন্য রাষ্ট্রপতির দ্বারা আরেকজন স্পিকার নিযুক্ত হন। তাকেই বলা হয় প্রোটেম স্পিকার বা প্রোটেম অধ্যক্ষ। আর সাধারণত লোকসভার বয়োজ্যেষ্ঠ সদস্যই কিন্তু এই প্রোটেম স্পিকার রূপে নিযুক্ত হন। আর এক্ষেত্রে অবশ্য পার্লামেন্টের সদস্য হিসেবে তার অভিজ্ঞতাকেই কিন্তু বয়সের মাপকাঠি হিসেবে ধরা হয়, এটা মনে রাখবেন। এটাই হচ্ছে প্রোটেম স্পিকার, অর্থাৎ লোকসভার অধিবেশন শেষ হওয়ার থেকে পরবর্তী লোকসভা শুরু হওয়া পর্যন্ত যিনি সভাপতিত্ব করেন তিনি হচ্ছে প্রোটেম স্পিকার। আর অ্যাকচুয়ালি স্থায়ী অধ্যক্ষ নির্বাচিত হলেই প্রোটেম স্পিকারের কিন্তু সমস্ত কাজ দায়িত্ব শেষ হয়ে যায়। আর ডেপুটি স্পিকার কি? ডেপুটি স্পিকার হচ্ছেন আমি যেটা একটু আগে বললাম, স্পিকার যেমন থাকে তার নিচের পদ ডেপুটি স্পিকার, প্রেসিডেন্ট যেমন থাকে ভাইস প্রেসিডেন্ট তেমন থাকে, তেমনই স্পিকার যেমন থাকে ডেপুটি স্পিকার থেকে। স্পিকার হয় রুলিং পার্টি থেকে, ডেপুটি স্পিকার হয় অপোজিশন থেকে। আর ইনি লোকসভার সদস্যের মধ্য থেকেই নির্বাচিত হন, ওই যে অপোজিশন থেকে। আর স্পিকারের অবর্তমানে ডেপুটি স্পিকারই তার কার্য পরিচালনা করে। তো এই হলো ডেপুটি স্পিকার। নেক্সট দিন আমরা লোকসভার কিছু বিল সম্পর্কে জানবো এবং বাজেটগুলো সম্পর্কে আমরা অলরেডি আলোচনা করে ফেলেছি। অ্যাকচুয়ালি কোন মাসে কোন বাজেট, তারপরে কত রকমের বাজেট রয়েছে সেগুলো সম্পর্কে মোটামুটি আলোচনা করে ফেলেছি। এরপরে আমরা জাস্ট একটি লেকচার আনবো বিল সম্পর্কে, বিল সম্পর্কে একটি লেকচার আনবো। তারপরে আমরা পার্লামেন্টারি মোশনের মধ্যে ঢুকে যাবো। অ্যাকচুয়ালি এগুলো শুধুমাত্র লোকসভার মধ্যে নয়, ওগুলো পার্লামেন্টের বললে ভালো হয়, পার্লামেন্টারি মোশনে ঢুকে পড়বো আমরা। তারপরে আমরা জানবো কিছু ইম্পর্টেন্ট টার্ম, পার্লামেন্ট রিলেটেড কিছু ইম্পর্টেন্ট টার্ম, অর্থাৎ আমাদের লোকসভা পরবর্তী লেকচারেই কমপ্লিট হয়ে যাচ্ছে। তো এই ছিল ছোট্ট ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করতে ভুলবেন না। তো আজকের মতো গুড বাই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ।